তাহলে অবশেষে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ঐতিহাসিক টেস্ট জয়টা তুলেই নিল, তাও আবার পাকিস্তানের মাটিতেই। তো শেষ দিন কোন কোন নাটকীয়তার মধ্য দিয়ে টাইগারদের এই জয়টা নিশ্চিত হলো, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই পঞ্চম দিনের শুরুতেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদ প্রথমেই তুলে নিয়েছিলেন পাক অধিনায়ক শান মাসুদের উইকেটটা। যদিও প্রথমে এখানে আম্পায়ার আউট দেননি ওটা, পরে বাংলাদেশ ডিআরএস এর সাহায্য নিয়ে ওই আউটের ডিসিশনটা তাদের ফেভারেই আনলেন। তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 28 রানে 2 উইকেট। এরপর ক্রিজে এলেন বাবর আজম। এদিন বাবর আজম শুরু থেকে বেশ ভালো টাচেই ছিলেন, বেশ কিছু চোখ ধাঁধানো কভার ড্রাইভ, অফ ড্রাইভ, পুল শট খেলে নিজের উপস্থিতির বেশ ভালো মতোই জানান তিনি দিচ্ছিলেন বাংলাদেশের বোলারদের। এখানে থার্ড উইকেটে তার আর ওপেনার আবদুল্লাহ শফিকের মধ্যেও একটা 38 রানের জুটি গড়ে উঠেছিল, বেশ জমে গেছিল পার্টনারশিপটা। কিন্তু এরপরই একটা ছন্দপতন ঘটলো। বাংলাদেশের পেস বোলার নাহিদ রানার এক্সট্রা পেসে বিট হয়ে ইনসাইডে যে বোল্ড হয়ে নিজের উইকেটটা এখানে ছুড়ে দিয়ে এলেন বাবর আজম। তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 66 রানে 3 উইকেট। এরপর ক্রিজে এলেন ফার্স্ট ইনিংসের সেঞ্চুরিয়ান শাওয়াত শাকিল। এরপর বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ বোলার সাকিব আল হাসান এখানে একটা ট্র্যাপ সেট করলেন তার জন্য। তিনি এমন লেংথে আর এমন আর কি লাইনে বল করলেন যেখানে শাওয়াত শাকিলকে এক প্রকার ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে তিনি বাধ্য করলেন। ফলে বল তিনি মিস করলেন আর তার ফলে স্টাম্পড আউট হয়ে গেলেন। তো তখন বাংলাদেশ আর কি পাকিস্তানের চতুর্থ উইকেটটাও তুলে নিল। তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 67-তে 4 উইকেট। প্রবল চাপের মধ্যে পড়ে গেল এখানে পাকিস্তান। এরপর ক্রিজে এলেন ফার্স্ট ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান। কিন্তু রিজওয়ান শাওয়াত শাকিলের মতো ওই একই ভুল আর করেননি। তিনি এদিন শুরু থেকে বেশ ভালো টাচেই ছিলেন, মনে হচ্ছিল যেন ফার্স্ট ইনিংসে আর কি যেখানে শেষ করেছেন এদিন সেখান থেকেই আর কি শুরু করেছিলেন। তো এখানে পঞ্চম উইকেটেও আর কি একটা সময় আর কি দেখেছিলাম নাহিদ রানার একটা ওভারে রিজওয়ান তার পরপর 3খানা তাকে বাউন্ডারি মেরেছিলেন। আর কি তিনি যে বেশ ভালোই ছন্দে রয়েছেন, তিনি যে আর কি সহজে তার উইকেটটা ছুড়ে দিতে আসেননি, এটা প্রতিটা মুহূর্তেই তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। তো এখানেও আর কি ফিফথ উইকেটে তার আর আবদুল্লাহ শফিকের মধ্যেও একটা 37 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু এরপরেই যখন পাকিস্তানের স্কোর 104, তখন সাকিব আল হাসানের একটা আর কি অনেক আউট কি অফ স্টাম্পের অনেক বাইরের একটা বলে আর কি চার্জ করতে গিয়ে আবদুল্লাহ শফিক এখানে আর কি আউটসাইড এজ হয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। তো তার মতো একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনারের থেকে ওই টাইমে ওই ভুলটা কিন্তু কখনোই এক্সপেক্টেড ছিল না। যেখানে লাঞ্চ হতে আর 2-3 ওভার বাকি ছিল, তখন অলরেডি আর কি ওই দুজন রিজওয়ান আর আবদুল্লাহ শফিক উইকেটে সেট হয়েই গেছিলেন। আবদুল্লাহ শফিক তো সেই শুরু থেকেই ছিলেন, তিনি ওপেনার হিসেবে। আর তার ওই দুজনের যখন 37 রানের পার্টনারশিপ জমে উঠেছিল, ওই টাইমে কিন্তু ওই পার্টনারশিপটা ক্যারি অন করাটা খুব দরকার ছিল পাকিস্তানের পক্ষে। তো তখন সেখানে আর কি তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের আর কি এইরকমভাবে যে শট খেলে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসবেন, এটা কিন্তু কখনোই কাম্য ছিল না। কিন্তু যাই হোক, বাংলাদেশ এখানে আর কি পঞ্চম উইকেটটাও তুলে নিল, সাকিবও তার নিজের দ্বিতীয় উইকেটটাও এখানে তুলে নিল। তো তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 104 রানে 5 উইকেট। এরপরই ক্রিজে এলেন আগা সালমান। তিনি হচ্ছেন পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটার যাকে বলে। তো এখানে আর কি আগা সালমানও আর কি তার ভেরি নেক্সট ওভারেই ওই আবদুল্লাহ শফিক যে ওভারে আউট হলেন তার পরের ওভারেই এখানে মেহেদি হাসান মিরাজ তার উইকেটটাও তুলে নিলেন। এটাও এক প্রকার বোনাস উইকেটই বলা চলে। এখানে উইকেটটা যতটা না মেহেদি হাসান মিরাজের, তার থেকেও বেশি ছিল কিন্তু ওই স্লিপ ফিল্ডারের। অসাধারণ একটা ক্যাচে তাকে এখানে ফিরিয়েছিলেন, আগা সালমানকে এখানে ওই স্লিপ ফিল্ডার ফিরিয়েছিলেন। তো তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 107 রানে 6 উইকেট। প্রবল চাপের মধ্যে তখন পাকিস্তান চলে গেল। এরপরই আর কি লাঞ্চ ডেকে দিল আম্পায়াররা। তখন পাকিস্তান আর কি লাঞ্চ শেষে তাদের স্কোর দাঁড়ালো 108 রানে 6 উইকেট। তখনও তারা বাংলাদেশের থেকে 9 রান পিছিয়ে, হাতে আর মাত্র 4টা উইকেট রয়েছে। তো এরপর লাঞ্চের পরে যখন সেকেন্ড সেশনে খেলা শুরু হলো, তার ওই সেকেন্ড সেশনের দ্বিতীয় বা তৃতীয় ওভারেই এখানে মেহেদি হাসান মিরাজ শাহিন শাহ আফ্রিদির উইকেটটাও তুলে নিলেন। তো এখানেও আর কি উইকেট থেকে আর কি বেশ ভালো মতোই সাহায্য পেলেন মেহেদি হাসান মিরাজ। এখানে আমি যেখানে গতকালের ভিডিওতে বা ম্যাচ শুরুর আগের আমি একটা দুটো ভিডিওতেও বলেছিলাম যে যতই আর কি পেস ফ্রেন্ডলি উইকেট হোক না কেন, চতুর্থ দিন শেষে বা পঞ্চম দিনের শুরুতে উইকেট যদি আর কি আর যদি বৃষ্টি না পড়ে, টানা যদি উইকেটটা রোদ খায়, তাহলে উইকেট যখন ড্রাই হয়ে আসবে তখন এখানে কিন্তু স্পিনাররা গ্রিপ পাবে, টার্নও পাবে। ঠিক সেটাই কিন্তু ঘটলো। ফার্স্ট সেশনেও আমরা যেটা দেখেছিলাম, এই সেকেন্ড বা থার্ড সেশনেও কিন্তু এই একই ঘটনাই আর কি ঘটেছে। যদিও থার্ড সেশনের খেলা হয়নি, তারপরেও বল কিন্তু উইকেটে বেশ থমকেও আসছিল, বোঝাই যাচ্ছিল যে উইকেটটা তখন পুরোপুরি স্পিন ফ্রেন্ডলি হয়ে গেছে। যার ফলে আর কি সাকিব আর মিরাজ সেকেন্ড ইনিংসের দুজনে মিলে 7খানা উইকেট কিন্তু নিয়ে নিয়েছিল পাকিস্তানের। তো ওখানে আর কি তখন ওই শাহিন আফ্রিদি নিজের উইকেটটাও তখন ছুড়ে দিয়ে এলেন এক প্রকার। আর কি বলতে গেলে কিছুটা আনলাকিও তিনি, বল এতটাই আর কি লো হয়ে গেছিল গুড লেংথে পিচ আপ হয়ে, যেটা কখনোই আর কি এক্সপেক্টেড নয়। একটা আনইভেন বাউন্সার শিকার হয়ে তিনি আউট হয়েছেন। তো এখানে আর কি চলে গেল পাকিস্তানের সপ্তম উইকেট।
এরপর নাসিম শাহ এলেন, তার 2-1 ওভার পরেই সাকিবও তাকে আর কি ফিরিয়ে দিলেন। তো এরপর আর কি মোহাম্মদ রিজওয়ান আর কি তার 2 টেলেন্ডারকে নিয়ে একটু চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি একার কতই বা চেষ্টা করবেন। তিনি আর কি এক প্রকার বলতে গেলে একাই আর কি লড়াই করেছেন পাকিস্তানের হয়ে। তো পাকিস্তানের এই দিন আর কি যখন 142 রান, তখন আর কি ওই মোহাম্মদ রিজওয়ানকে ওইখানে ওই জায়গাটা ফিরিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ। রিজওয়ান ওই একই লেংথে ওই একই এরিয়াতে তখন তার আগে বেশ কয়েকটা কিন্তু বাউন্ডারি নেগোশিয়েট করেছিলেন সাকিব আল হাসানের এগেনস্টে। তো ওই আর কি লেংথটা তখন পিক করে নিয়েছিলেন মিরাজ। তো মিরাজও আর কি যখন তাকে রাউন্ড দ্য উইকেটে বল করতে এলেন, তিনি কী করলেন, একটু আর কি আউটসাইড দ্য অফ স্টাম্প একটু ওপরের লেংথে স্লোয়ের উপর বলটা ছাড়লেন। ঠিক ওই ট্র্যাপেই আর কি ওই একইভাবে শট খেলতে গিয়ে ওই স্লগ সুইপ করতে গিয়ে আর কি এখানে আর কি লিডিং এজ হয়ে এক প্রকার আর কি প্লেড অন হয়ে গেলেন। তো তিনি যখন আউট হয়ে গেলেন তখন তো পাকিস্তানের আর কোনো আশাই নেই, 142 নয়, এরপর আর তাদের লাস্ট উইকেট পড়তে আর মাত্র 4 রান করেছেন। তো 146 রানে পাকিস্তান এখানে সেকেন্ড ইনিংসের পতন ঘটে গেল। তো মাত্র তারা দেখা গেল ইনিংস শেষে 29 রানের লিড নিতে পেরেছে বাংলাদেশের থেকে। তো ফোর্থ ইনিংসে বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ালো মাত্র 30। তো এই 30 রান করতে বাংলাদেশকে তো নিশ্চয়ই খুব বেগ পেতে হবে না, তাদের কোনো উইকেটও তারা মানে পাকিস্তানের পেসাররা ফেলতে পারেনি, 2 ওপেনার সাদমান ইসলাম আর জাকির হাসানি তাদের ওই কাজটা করে দিয়েছে। তো এর ফলে আর কি বাংলাদেশ তাদের টেস্ট ইতিহাসের প্রথম জয় পেল পাকিস্তানের এগেনস্টে। এর আগে 13খানা টেস্ট বাংলাদেশ খেলেছিল, তার মধ্যে 12টাতেই তারা হেরেছিল আর একটা টেস্ট ড্র করতে পেরেছিল। তো বাংলাদেশ আর কি একটা খুবই চমকপ্রদভাবে পাকিস্তানের এগেনস্টে এটাই তাদের প্রথম টেস্ট ভিক্টরি, সেটা আবার পাকিস্তানের মাটিতেই। এটা কিন্তু কোনো কম বড় মুখের কথা নয়। তো যাই হোক, তো বাংলাদেশকে এখানে অবশ্যই ক্রেডিট দিতে হবে, স্পেশালি সেকেন্ড ইনিংসে তাদের বোলারদের। আমি গতকালের ভিডিওটায় বলেছিলাম যে বাংলাদেশের এই টেস্ট জয়টা নির্ভর করবে পুরোটাই ফার্স্ট সেশনে স্পিনাররা বা তাদের পেস বোলাররা কেমন বল করছে তার উপর। সেটাই কিন্তু আর কি মানে দেখা গেল ম্যাচ শেষে সেটাই তফাৎ করে দিল। কারণ ফার্স্ট সেশনে আর কি পাকিস্তান 85 রান তুললেও তারা কিন্তু 5-5টা উইকেট সেই জায়গাটায় হারিয়ে ফেলেছিল। সেখানেই আর কি ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি বাংলাদেশের দিকে শিফট হয়ে গেছিলো। তো এখানেও পাকিস্তান অজস্র ভুল করেছে, তারা আর কি বেশি ওভার কনফিডেন্ট হয়। ফার্স্ট ইনিংসে তারা যখন 448 তুলে ফেলেছিল 6 উইকেটে, তো আমার মনে হয় তখন সেখান থেকে আরও 50-100টা রান তাদের করে আসা কিন্তু উচিত ছিল। তারা আর কি ভেবেছিল যে বাংলাদেশ হয়তো অত রান করতে পারবে না, সেই কারণেই তারা একটু ওভার কনফিডেন্ট হয়েই আর কি ইনিংস ডিক্লেয়ারের ঘোষণাটা দিয়ে দিয়েছিলেন। তো এরকম বেশ কিছু ভুলের কারণেই পাকিস্তান ম্যাচ হেরেছে। ওইটা নিয়ে না হয় আমরা আরেকটা ভিডিওতে ডিসকাস করব যে ওই মানে কোন কোন আর কি ডিসিশনের জন্য আর কি এখানে ম্যাচটা বাংলাদেশের দিকে মোমেন্টামটা শিফট করে গেছিল, বা ওই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা আমরা আরেকটা ভিডিওতে ডিসকাস করব। তো যাই হোক, তো পাকিস্তানের এগেনস্টে প্রথম জয় পাওয়ার জন্য এখানে বাংলাদেশ টিমকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। তো আশা করব সেকেন্ড টেস্টটাও যখন রাওয়ালপিন্ডিতেই হবে, এই মাঠেই হবে, তো সেকেন্ড টেস্টটা যেন বাংলাদেশ অ্যাটলিস্ট কোনোভাবে যেন হয় জেতে, না হলে যেন ড্র করে, তবেই কিন্তু তারা সিরিজটা জিততে পারবে। তো বাংলাদেশ টিমকে সেকেন্ড টেস্টের জন্য যথেষ্ট শুভকামনা রইল। তো আপনারা কি মনে করছেন এই টেস্ট হারের জন্য পাকিস্তানের কোন কোন ভুলগুলো দায়ী হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি।